সাত সকালে চট্টগ্রামের সড়কে ঝরল ৫ প্রাণ। আকবরশাহ সিটি গেট এলাকায় বেপরোয়া পিকআপের সাথে কাভার্ড ভ্যান সংঘর্ষ, আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। কাভার্ড ভ্যান দাঁড়ানোর গাড়ির সাথে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট ওনাকে গাড়িটা মাইরা দিচ্ছে। একটা গাড়ি দাঁড়ানো ছিল, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। নাশকতার মামলায় ঝিনাইদহের সাবেক এমপি অপু রাজধানীতে গ্রেফতার। এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত করায় উখিয়ায় শিক্ষকদের বিক্ষোভ। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম। চট্টগ্রামে পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। ভোরে আকবরশাহের সিটি গেট এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, মাছ সংগ্রহের জন্য ফিশারি ঘাট যাচ্ছিল পিকআপটি। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় পিকআপটি। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন রনি, আকাশ ও অজিত দাস। বাকি 2 জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। পিকআপটা এই ফিশারি ঘাট যাওয়ার সময় এই মেঘনা গ্রুপের পাশে এই কাভার্ড ভ্যান দাঁড়ানোর গাড়ির সাথে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট ওনাকে গাড়িটা মাইরা দিচ্ছে। যাচ্ছে আটটা গাড়ি দাঁড়ানো ছিল, দর্শক, চট্টগ্রামে যে দুর্ঘটনা ঘটেছে আমরা জানি ৫ জন নিহত হয়েছে। সেই খবর আরেকটু জানতে চাই বিস্তারিত মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং নিহত বাকি 2 জনের পরিচয় সম্পর্কে কিছু জানতে পারলেন? আমাদের জানাবেন। মূলত পৌনে 5টা এবং কারণ হিসেবে স্থানীয়রা বলছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, বেপরোয়া গতি ছিল ছোট পিকআপ ভ্যানটি। সেটি কোচবিহার থেকে নগরীর ফিশারি ঘাট যাচ্ছিলেন তারা মাছের জন্য। নগরীর সিটি গেট এলাকায় যখন আসে, সেই পিকআপ ভ্যানটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানকে আসলে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই কিন্তু একেবারেই 5 জনের প্রাণহানি ঘটে এবং স্বজনরা যারা ছিলেন নিশ্চয় দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সকলেই স্বজন। খবর পাওয়ার পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ছুটে আসেন। তারা বলছিলেন সকাল অর্থাৎ ভোর 4টার সময় পরিবারের সাথে কথা বলে তারা বেরিয়েছেন ব্যবসার কাজে, অর্থাৎ মাছগুলো কিনে তারা আবারও সীতাকুণ্ডের কোচবিহার এলাকায় সেগুলো তারা বিক্রি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে 5 জনের পরিচয় কিন্তু শনাক্ত করা হয়েছে। তাদের নাম রনি, আকাশ, অজিত এবং জুয়েল দাস। আর একজন চালক, তার নাম সোহাগ। এই 5 জনের মধ্যে 4 জনই মাছ ব্যবসায়ী আর বাকি একজন সেই পিকআপ ভ্যানের চালক। তাদের স্বজন প্রত্যেকে কিন্তু এই একেবারেই তারা আহাজারি করছিলেন, কান্না একবারে পুরো আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। তারা বলছিলেন পরিবারে যে একমাত্র পর্যন্ত ব্যক্তিরা ছিলেন তারা চলে যাওয়াতে তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের আগামী দিনগুলো স্বামী, সন্তান, ছেলেদেরকে নিয়ে কিভাবে সেই দিনগুলো কাটানো। আমরা জানি খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গতকাল 4র্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। 8ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। এর আগে সাক্ষ্য দেন জুলাই আগস্টে আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এ সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও বায়দুল কাদের সহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে একটু যোগ দিতে চাই। মারুফ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা একটু জানতে চাই আপনার মাধ্যমে। সাক্ষ্য গ্রহণ আর কিছুক্ষণ পরে শুরু হবে, অর্থাৎ 11:30 নাগাদ শুরু হবে এবং আমরা কিন্তু সেই অপেক্ষায় আছি। এবং আজ কিন্তু 3 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং 3 জনের মধ্যে যারা সাক্ষ্য দেবেন তার মধ্যে 2 জন শহীদ পরিবারের সদস্য এবং 1 জন প্রত্যক্ষদর্শী বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে সেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং যেই শহীদদের কথা বলা হচ্ছে তারা রাজশাহীর বলে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন সাক্ষীরা কী বলছেন সে বিষয়ে কিন্তু আমরা জানাতে পারবো। এর আগে আমরা দেখেছি যে গতকালও কিন্তু 4 জন সাক্ষী দিয়েছেন এবং সব মিলে এই মামলা কিন্তু ইতিমধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং যারা সাক্ষ্য দিয়েছেন তারা সকলেই কিন্তু এই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সহ এই হত্যাকাণ্ডে, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত, যাদের নাম আছে, সকলের বিচার দাবি করেছেন তারা। এবং তারা বলেছেন যে তাদের সন্তানকে বা তাদের স্বজনকে এবং তাদেরকে যেভাবে গুলি করা হয়েছে, যে নির্মমতা দেখানো হয়েছে, তার সর্বোচ্চ সাজা তারা চান। এবং এর মধ্য দিয়ে কিন্তু গতকাল 4 জনের সাক্ষ্য গ্রহণ হয়। এর মধ্যে আপনি বলছিলেন যে আশুলিয়ায় যে লাশ পোড়ানোর ঘটনা, অর্থাৎ সেই সময় একজন জীবিত ছিল বা 6 জনের লাশ পোড়ানো হয়, এর মধ্যে একজন জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়, সেই সজলের মাও কিন্তু সাক্ষী দিয়েছিলেন। তখন কিন্তু আদালতে বা এজলাসে কিন্তু একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তিনি কান্না করেছেন, তিনি তার সন্তানের যেই সকল কিছু ব্যাখ্যা করেছেন কীভাবে কী ঘটেছিল ওই দিন, এবং তিনি কিন্তু বিচার দাবি করেছেন। এবং অন্যান্য মামলায় কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য সাক্ষীরাও কিন্তু একইভাবেই এই যে জুলাই হত্যাকাণ্ডের নির্মমতা তুলে ধরেছেন আদালতের সামনে এবং তারা কিন্তু সবাই বিচার দাবি করেছিলেন। এবং আজ যারা সাক্ষী দেবেন তারাও হয়তো এই বিচার দাবি করবেন যারা অভিযুক্ত। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই মামলা ছাড়াও আরও কিন্তু একটি মামলা কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। সেই মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণ আরও কয়েকদিন পর এবং আমরা দেখেছি যে সেই মামলায় কিন্তু যারা অভিযুক্ত তাদের কিন্তু বিচার চাওয়া হয়েছে। আরেকটি মামলা কিন্তু এখনও অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। কয়েকদিন পরে কিন্তু সেই মামলার অভিযোগ গঠনের আদেশ, অর্থাৎ সেই মামলা যদি আদেশ হয় আরও একটি মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মারুফ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ঢাকার নিজ বাসা থেকে ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঝিনাইদহ নেওয়া হচ্ছে। আজই কথা রয়েছে আদালতে তোলার। এর আগে রোববার রাতে ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। শফিকুল ইসলাম অপু গণঅভ্যুত্থানে হামলা মামলার আসামি। এছাড়া আরও 2টি নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্টের পর তিনি গা ঢাকা দিয়েছেন বলেও জানায় পুলিশ। স্বাক্ষরের অপেক্ষায় থাকা জুলাই সনদের আইনি সুরক্ষায় গণপরিষদের ভোট আয়োজনের দাবির সাথে একমত নয় বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। বরং ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে আস্থাশীল থাকার বার্তা দিয়ে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে তারা। গণপরিষদের ভোট নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই জানিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আইনি যৌক্তিকতা পর্যালোচনা করে কমিশনের চূড়ান্ত খসড়ার বিষয়ে দলগত সিদ্ধান্ত জানানো হবে। আর জমিয়তে উলামায়ে ইসলাম ও নাগরিক ঐক্যের শীর্ষ 2 নেতা মনে করেন নির্বাচন বিলম্বিত করতেই নানা ইস্যু সামনে আনা হচ্ছে। আরেফিন শাকিলের প্রতিবেদন। জুলাই সনদ নিয়ে বেশ কিছু বিষয় ঐক্যমত হলেও নোট অব ডিসেন্ট সহ কয়েকটি বিষয় মতানৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর পাশাপাশি নতুন বাংলাদেশ নির্মাণের জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে, কবে হবে, এ নিয়ে আছে বড় চ্যালেঞ্জ। দলগুলোর কাছে পাঠানো খসড়ায় ঐক্যমত্য কমিশন বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচনের আগেই শেষ করার প্রস্তাব দিয়েছে। সনদের কোনো বিধান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। তবে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের দল এনসিপি সনদ বাস্তবায়নে গণপরিষদের নির্বাচনের জোর দাবি জানিয়েছে। নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে তারা গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে তারা ফাংশন করবে, তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে। এনসিপির এই দাবির পাশে নেই নাগরিক ঐক্য, জমিয়তে উলামায়ে ইসলাম সহ বেশ কিছু দল। চূড়ান্ত খসড়ায় সুস্পষ্ট বাস্তবায়নের রূপরেখা থাকায় গণপরিষদ ভোটের যৌক্তিকতা দেখেন না তারা। আগে গণপরিষদে যখন একটা নতুন কনস্টিটিউশন রচনার প্রশ্ন আসে, আমরা এই ধারণার পক্ষে নই যে এই সংবিধান সর্বতভাবে বর্জন করে একটা নতুন কনস্টিটিউশন বানাতে হবে। যদি আমরা সবাই মিলে আসলে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হই তাহলে তো আমরা এটা এগ্রিমেন্ট করব যে পার্লামেন্টে গিয়ে করে ফেলবো। যদি কেউ না করে
তাহলে বিশ্বাস ভঙ্গকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে জাতির কাছে পরিগণিত হবে। এই নির্বাচনকে বিলম্বিত করার ব্যাপারে যারা বক্তব্য দিয়ে আসছিল তারা হয়তোবা চাচ্ছে যে এই জাতীয় বিষয়গুলোকে সামনে এনে একটু নির্বাচনটাকে পেছানো। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই 31 দফার আলোকে সংস্কার প্রস্তাব ও বাস্তবায়নের ধারণা দিয়ে আসছে বিএনপি। দলটি মনে করে ফ্যাসিবাদ ঠেকাতে নতুন সংবিধানের চাইতে সংশোধন জরুরি। সনদ বাস্তবায়নে গণপরিষদের ভোটের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তারা। সেটার আইনি দিক বিবেচনা করা হবে, যুক্তিসঙ্গত কোনো কারণ থাকলে সেটা তখন দেখা হবে। এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না। সংশোধন এগুলো বা ঐকমত্যে যেগুলো পৌঁছেছে সংবিধান সংক্রান্ত বা অন্যান্য বিষয়গুলো কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে। ঐক্যমত্য কমিশনের সদস্য টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অতীত অভিজ্ঞতার কারণে সনদ বাস্তবায়নের যে কোনো আইনি ভিত্তি থাকা জরুরি। সামষ্টিক ব্যর্থতার কারণে সেটা যদি আমাদের প্রত্যাশার জায়গায় না পৌঁছাতে পারি তাহলে অত্যন্ত হতাশাজনক হবে। এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকারের মতো। সেটার যে বাস্তবায়নের জন্য একটা আইনগত বাধ্যবাধকতা সেটা নিয়ে কাজ চলছে। এটা যদি আমরা এই প্রশ্ন যদি সুরাহা করতে পারি তাহলে এটা একটা আইনগত ভিত্তি এবং শক্তি পাবে। দেশে 51টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও ঐক্যমত কমিশনের সংলাপে অংশ নেয় 32টি। তাই দেশের রাজনৈতিক বাস্তবতায় আগামীতে এই জুলাই সনদ কতটা গুরুত্ব ধরে রাখতে পারবে এ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকালে বিভিন্ন স্থান থেকে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কে জড়ো হতে শুরু করেন চাকরিচ্যুত শিক্ষকরা। পরে সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বলেন, কিছুদিন আগে তহবিল সংকটের কারণ দেখিয়ে বিভিন্ন এনজিওর 1250 জন শিক্ষককে ছাঁটাই করা হয়। শিক্ষকদের অভিযোগ, চাকরিচ্যুতদের পুনর্বহাল নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, তবে এখনও কার্যকরী কোনো পদক্ষেপ না নেয় আবারও সড়কে নামতে বাধ্য হয় তারা। এদিকে অবরোধের কারণে এ রুটে বন্ধ রয়েছে যান চলাচল। 3 মাসের মধ্যে কোনো ভালো একটা ফিডব্যাক আমাদের থেকে দেওয়া হবে। তো 3 মাস অপেক্ষা করার পর আমরা এখনো কোনো ভালো ফিডব্যাক আমরা পাই নাই। পজিটিভ কোনো ফিডব্যাক আমাদের কাছে এখনো আসে নাই। পরিবারের সবাই অসহায় হয়ে গেছে, আমরাও অসহায় হয়ে গেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত আন্দোলনটা চালিয়ে যাব। অবরোধের খবর জানাবেন আমার সহকর্মী এহসান আল কুতুবী, তার সঙ্গে যোগ দিচ্ছি। এহসান, শিক্ষকরা কি এখনো মহাসড়কে অবস্থান করছেন? একটু অবরোধের খবর জানাবেন আমাদের। আমরা দেখছি এখানে এসেছেন, তারা রাউন্ড করে একেবারে সড়কের দুই পাশেই তারা আন্দোলন করছেন। দুই পাশে তাদের আন্দোলনের কারণে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেছে। আমি যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকা। এই কোটবাজার এলাকাতে আমরা গত 2 মাস আগেও আন্দোলন দেখেছি, তখন কিন্তু প্রায় বিকেল পর্যন্ত কিন্তু সড়ক অবরোধ ছিল। আজকেও একই দাবিতে তারা প্রায় 1200 শিক্ষক কিন্তু আজকে এখানে এসেছেন, তারা আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে যে তাদেরকে বিভিন্ন এনজিওতে তারা চাকরি করতো, তাদেরকে বিভিন্ন এনজিওতে যারা চাকরি করতো তাদেরকে কোনো কারণ ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা বলছেন রোহিঙ্গাদের কক্সবাজারে জায়গা দেওয়া হয়েছে, রোহিঙ্গাদেরকে উখিয়ার এবং কক্সবাজারবাসী রোহিঙ্গাদের কারণে বিভিন্ন সমস্যায় ভুগছে, তারপরেও স্থানীয়রা বঞ্চিত হচ্ছে। এবং এখানে যারা এসেছেন তাদের বক্তব্য হচ্ছে তারা এখান থেকেই কোনোভাবেই যাবে না যতক্ষণ না কোনো একটা সিদ্ধান্ত হচ্ছে। তারা অভিযোগ করছেন এই চাকরিচ্যুতির বিষয়ে তারা বারবার চেষ্টা করছে, প্রশাসনের সাথে বৈঠক করেছে, প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে পুনর্বহালের, কিন্তু কোনোভাবে
কোনোভাবেই তাদের বারবার যে আশ্বাস, সেই আশ্বাসের প্রতিফলন তারা পায়নি, তাদের সাথে এক প্রকার প্রতারণা করেছে তারা, এমনটি অভিযোগ করছেন। এবং আমরা সকাল থেকে দেখছি একেবারে শত শত গাড়ি এই সড়কে, যেহেতু আঞ্চলিক সড়ক এটি, এখান থেকে টেকনাফগামী গাড়ি, অনেকগুলো গাড়ি আমরা দেখছি এখানে সকাল থেকে আটকে আছে, এবং কক্সবাজারমুখী অনেকগুলো গাড়ি আমরা দেখছি আটকে আছে। সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি আমরা লক্ষ্য করছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণে সদস্য এখানে আছে, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনীকে আমরা দেখছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ভোগান্তিতে পড়তে না হয় সাধারণ মানুষকে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে সহযোগিতা করার। জি হাসান, আপনি যেমনটি বলছিলেন অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ। বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ক্লাস পরীক্ষা কি চলছে এবং আন্দোলনকারীরা কি বলছেন, একটু সার্বিক পরিস্থিতি আপনি আমাদের একটু জানাবেন। ছোঁয়া, পরীক্ষা চলছে, তবে ক্লাস বন্ধ রয়েছে এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। কারণ কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের যে দাবি দেওয়া নিয়ে সকল বৈষম্য দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে আজকে তৃতীয় দিনের মতো তারা এই কর্মবিরতি এবং অবস্থান করছেন শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা। এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি যে আজকে সকাল 9টা থেকে তারা দুপুর 1টা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন সেখানে অবস্থান নিয়েছেন। এবং তারা যেমনটি বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার এবং তাদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা 1% নয়, মোট 5% যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেই অধিকার আসলে বহাল চান, এবং তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে তারা কিন্তু যারা পিয়নরা রয়েছে, মোটামুটি যে শিক্ষা ডিপার্টমেন্টগুলো রয়েছে, তারা গেট খুলবেন না এবং ক্লাস বন্ধ থাকবে এবং কোনো অফিস কিন্তু বসবে না, তারা তেমনটি জানিয়েছেন। এবং আজকে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ধর্মঘট পালন সহ আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালন করা হবে বলে তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত এই একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আমি যতদূর খোঁজ নিয়েছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং যারা দায়িত্বরত রয়েছে প্রশাসনের, তারা কিন্তু কেউ এখনও গুরুত্বপূর্ণ যারা রয়েছে তারা অফিসে কিন্তু এখনও আসেনি। এবং এর আগে আমি যতটুকু দেখেছি যে গত 2 জানুয়ারি থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা মেরে 2 শতাধিক শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। এবং এরপর থেকে কিন্তু এই পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সালে আসেন নাকিব। এবং তারপরে আসলে কর্মকর্তা কর্মচারীরা, শিক্ষকরা তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের জন্যই আসলে তাদের যে এই কর্মবিরতি সকাল থেকে তারা পালন করছেন। এবং তারা জানাচ্ছেন যে তারা তাদের দাবি দেওয়া না মানা হলে তারা নতুন নতুন কর্মসূচি দেবেন এবং কালকে থেকে কিন্তু আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা দেবেন। তারা তেমনটি জানাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে। ছোঁয়া, তারেক, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ নৌ দুর্ঘটনায় নিখোঁজ 40 জন, উদ্ধার করা হয়েছে 10 জনকে। রোববার দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের সোকোটো রাজ্যে বাজারে খাদ্যপণ্য বিক্রি করতে যাচ্ছিল মালবাহী নৌকাটি। এ সময় 50 জন যাত্রী ছিল সেটিতে। যাত্রাপথে হঠাৎ উল্টে যায় নৌকাটি। আশপাশের বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করা হয় 10 জনকে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। কয়েক সপ্তাহ আগেই নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে প্রায় 100 জন যাত্রী নিয়ে ডুবে গিয়েছিল একটি নৌকা। প্রাণ হারিয়েছিল 13 জন। ক্যাটাগরি 5-এর রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে হ্যারিকেন এরিন। এটির প্রভাবে এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলের একাধিক এলাকায় বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বর্তমানে অ্যাঙ্গুইলা উপদ্বীপ থেকে 105 মাইল উত্তরে অবস্থান করছে হ্যারিকেনটি। মার্কিন উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে চলছে ঘন্টায় 255 কিলোমিটার বেগে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে দক্ষিণ পশ্চিম আটলান্টিকে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যারিকেনটির।